বন্ধুরা নমস্কার এবং ধন্যবাদ আমার চ্যানেলে ফিরে আসার জন্য। বন্ধুরা, আজকের একটা ইন্টারেস্টিং টপিক আপনাদের সামনে নিয়ে এসেছি। ককরোচ জনতা পার্টি, জেনজি আন্দোলন, ডিপ স্টেট, সিআইএ নাকি যুব সমাজের ক্ষোভ। তো বিষয়টা আপনাদের কাছে, অনেকের কাছে হয়তো একটা আজীবসা লাগবে, নতুন একটা সাবজেক্ট, কিন্তু বন্ধুরা নতুন নয়। যারা সোশ্যাল মিডিয়া ফলো করেন তাদের ক্ষেত্রে ককরোচ জনতা পার্টি, সিজেপি বলে হঠাৎ করে বিগত এক সপ্তাহ ধরে একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। মাত্র কয়েকদিনের মধ্যে একটি তথাকথিত পার্টি কোটি কোটি ফলোয়ার পেয়ে গেল। কারণটা বলবো কেন কোটি কোটি ফলোয়ার পেল, আর সত্যিকারে সেটা কি অর্গ্যানিক ফলোয়ার নাকি অন্যভাবে। নাম হচ্ছে ককরোচ জনতা পার্টি। কে এই অভিজিৎ দীপকে? কেন হঠাৎ ভারতের জেনজি এই বিষয় নিয়ে উত্তাল? এটা কি শুধুই মিম কালচার নাকি এর পিছনে আছে বড় রাজনৈতিক খেলা? বুঝতে হবে। ডিপ স্টেট, বিদেশি প্রভাব, সিআইএ নাকি এটা শুধু বেকার যুব সমাজের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ? আজকের ভিডিওতে আমরা তথ্য বিশ্লেষণ এবং বাস্তবতার ভিত্তিতে বাস্তবতার ভিত্তিতে পুরো বিষয়টা গভীরভাবে বুঝব। তার সাথে আপনাদের ইন্টারাকশন খুব দরকার বন্ধুরা। এবার আসি, ককরোচ জনতা পার্টি আসলে কি? আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন খুব রিসেন্ট, এবং এর এগেনস্টেও কিছু ব্যক্তি যারা দেশকে ভালোবাসেন তারা হিট জনতা পার্টি, মানে ককরোচ মারার জন্য যে হিট স্প্রে করা হয়, হিট জনতা পার্টি করেও অনেকে খুলে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তো এবার বলবো আসল কথা হচ্ছে কি, তো ককরোচ জনতা পার্টি আসলে কি? ককরোচ জনতা পার্টি বা সিজেপি কোনো রেজিস্টার্ড রাজনৈতিক দল নয়। এটি মূলত একটি অনলাইন স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক ডিজিটাল আন্দোলন হিসাবে শুরু হয় সোশ্যাল মিডিয়াতে। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ভারতের যুব সমাজের ক্ষোভ, বেকারত্ব, রাজনৈতিক হতাশা এবং সিস্টেমের বিরুদ্ধে রাগকে মিম বা ব্যঙ্গের মাধ্যমে প্রকাশ করা। ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল বা টুইটার, রিলস, মিম কালচার সব মিলিয়ে এটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। মাত্র কয়েকদিনের মধ্যেই তাদের সোশ্যাল মিডিয়া ফলোয়ার কয়েক মিলিয়ন পৌঁছে যায়। যদিও এটা যদি ইনভেস্টিগেট করে দেখা যায়, আপনারা যদি গভীরভাবে তলিয়ে দেখেন, তাহলে এর মধ্যে অর্গ্যানিক ফলোয়ার কিন্তু প্রচুর কম, খুব কম। পার্সেন্টেজ হিসাবে যদি দেখা যায় হয়তো 10-20%। বাকি কিন্তু পেড ফলোয়ার। আর বলা হচ্ছে ইন্ডিয়া, কিন্তু অ্যাকচুয়ালি এ ইন্ডিয়ার মুভমেন্ট নয়। পাকিস্তান, বাংলাদেশ, টার্কি এবং অন্যান্য দেশের প্রচুর ফলোয়ারের মধ্যে রয়েছে। কিছু সম্প্রদায়ের লোক অনেক বেশি ঢুকে রয়েছেন এর মধ্যে। যদি আপনারা এর মধ্যে একটু খোঁজার চেষ্টা করেন সব বুঝতে পারবেন। এখানেই প্রশ্ন ওঠে, এটা কি স্বাভাবিক ভাইরালিটি নাকি সংগঠিত ডিজিটাল ক্যাম্পেইন? সংগঠিত ডিজিটাল ক্যাম্পেইন মানে এর পিছনে ক্যাম্পেইন করে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, যাদের নিচে জমি থেকে মাটি সরে গেছে, যাদের বাস্তবতা কিছু নেই, বিশেষ করে তারা কিন্তু এর মধ্যে ইনভলভ এবং তারা এর পিছনে ব্যাকআপ দিচ্ছে ডিজিটাল ক্যাম্পেইন। এবার এসে বন্ধুরা, এর সূত্রপাত কোথা থেকে? এই যে ককরোচ জনতা পার্টি, এ কোন পয়েন্ট থেকে সূত্র হলো, কোন পয়েন্ট থেকে এটা শুরু হলো? সিজেআই কি বলেছিল? সিজেআই কি কথা, কি শব্দ উচ্চারণ করেছিল? তো বন্ধুরা, ঘটনার সূত্রপাত ভারতের প্রধান বিচারপতি বা সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এর একটি মন্তব্যকে ঘিরে। প্রতিবেদন অনুযায়ী আদালতে এক শুনানির সময় যুব সমাজের একাংশকে, বিশেষ করে যারা লেজি
বা যারা বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতে মিমিক বা সোশ্যাল মিডিয়াতে একে অপরের সমালোচনা করতে থাকে, ক্রিটিসাইজ, সেই টপিক থেকে ওনার যে বক্তব্য ছিল একাংশকে ককরোচ বা প্যারাসাইট শব্দ দিয়ে উল্লেখ করা হয়েছিল। কাদেরকে? স্পেশালি ফর যারা লেজি পার্সন বা যারা সোশ্যাল মিডিয়াতে সমালোচনা প্রবণ, ক্রিটিসাইজ টাইপের লোক। সবাই নয় কিন্তু, আর এটা জেনজির উপরেও কিন্তু বলা হয়নি। এই ক্ষোভ থেকেই তৈরি হয় ককরোচ জনতা পার্টি। অর্থাৎ এটি কোনো ট্র্যাডিশনাল রাজনৈতিক দল হিসাবে শুরু হয়নি, বরং রিঅ্যাকশন মুভমেন্ট হিসেবে জন্ম নিয়েছে। একটা রিঅ্যাকশন মুভমেন্ট ক্রিয়েট করা হয়েছে। বেলুনে যেমন হাওয়া ভরা হয়, সেরকম একটা হাওয়া দিয়ে একটা ক্রিয়েট করা হয়েছে। নেক্সট পয়েন্ট যদি বলি, কার আহ্বানে এই আন্দোলন? অভিজিৎ দীপকে কে, এটা জানতে হবে। কারণ এই যে ককরোচ জনতা পার্টির পেজ যিনি ক্রিয়েট করেছেন তার নাম হচ্ছে অভিজিৎ দীপকে। তিনি কে? তিনি এখন থাকেন কোথায়? তার প্রফেশন কি? প্রতিবেদন অনুযায়ী এই আন্দোলনের মুখ হয়ে ওঠেন অভিজিৎ দীপকে। বিভিন্ন রিপোর্টের দাবি করা হয়েছে যে তিনি আগে কিছু রাজনৈতিক ডিজিটাল ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত ছিলেন এবং অ্যাপ যে আপ এ আম আদমি পার্টি এএপি, আপ যে জনতা একটা রাজনৈতিক দল যেটা দিল্লির মানুষ কিছুদিন আম আদমি পার্টিকে ফেভার করে বা তাদেরকে জিতিয়ে মসনদে বসিয়েছিল, সেই অ্যাপের সোশ্যাল মিডিয়ার ভলেন্টিয়ার হিসাবে কাজও করেছিলেন। ভলেন্টিয়ার বা পেড ক্যাম্পেনার ছিলেন। যেমন আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি বলি, পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে পার্টি একটা সংস্থাকে হায়ার করে ক্যাম্পেনিং বা তার ইনফ্লুয়েন্স করাতো। ঠিক সেই রকম এই অভিজিৎ দীপকে আম আদমি পার্টির ক্যাম্পেইন করত, ডিজিটাল ক্যাম্পেনার। তার সাথে সাথে এখন আরও দুজনের কথা বলবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তিনজনের ছবি এর মধ্যে রয়েছে। প্রথমজন হচ্ছে ধ্রুব রাঠি, যিনি ইন্ডিয়াতে থাকেন না, জার্মানিতে থাকেন। ওনার অনেক বেশি ফ্যান ফলোয়ার রয়েছে ইউটিউবে ভালো জায়গা বানিয়ে নিয়েছেন। উনি বর্তমান ভারতের রাজনৈতিক দলের অপোজ করে থাকেন। দ্বিতীয় ব্যক্তি অভিজিৎ দীপকে, যিনি এখন আমেরিকায় থাকেন, ইন্ডিয়াতে থাকেন না। ওরা কিন্তু ইন্ডিয়ার জেনজিদের জন্য কিচ্ছু যায় আসে না, শুধুমাত্র একটু ভরকে দেওয়া বা সোশ্যাল মিডিয়ায় দুটো লাইন লেখা ছাড়া কিন্তু কিচ্ছু করতে পারবে না। তৃতীয় ব্যক্তি যেটা দেখছেন, অর্পিত শর্মা, যিনি এখন অস্ট্রেলিয়ায় বসে আছেন। এনারা এনাদের তরফ থেকে ফ্যান ফলোয়ার্স তাদেরকে পেড ফলোয়ার্স বলুন বা এদের ইউটিউবার ফলোয়ার্সদেরকে ইনফ্লুয়েন্স করে লোককে দেখানোর জন্য আউট অফ ইন্ডিয়া প্রচুর কান্ট্রি থেকে এই ফলোয়ার্সগুলোকে নেওয়া হয়েছে, একটা হাইপ তৈরি করার জন্য। তবে এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত কোনো বড় রাজনৈতিক দল অফিসিয়ালি এই আন্দোলনের মালিকানা স্বীকার করেনি, আর না করতে পারবে। কারণ এদের কোনো গ্রাউন্ডে, কোনো জমি লেভেলে কোনো বেস নেই। কেউ বলছে এটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট মুভমেন্ট, কেউ বলছে এটা অপোজিশন ব্যাকড ডিজিটাল প্রোপাগান্ডা, আবার কেউ বলছে এটা পিওরলি মিম বেসড ফ্রাস্ট্রেশন মুভমেন্ট। তাহলে সত্যিটা কি? সত্যি হলো ভারতের ডিজিটাল সমাজ এখন এতটা ফ্র্যাগমেন্টেড যে একটা ভাইরাল ন্যারেটিভ খুব দ্রুত রাজনৈতিক রূপ নিতে পারে। তার পিছনে অনেক কারণ রয়েছে। গ্রাউন্ডে কি এর কোনো অস্তিত্ব আছে? বারবার এই কথাটা আপনাদের মনের মধ্যে আসবে, গ্রাউন্ডে কি এই পার্টির কোনো অস্তিত্ব আছে? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাটিতে এই পার্টির কোনো অস্তিত্ব আছে কি না? একদম নেই। উত্তর যদি আমি বলি, বর্তমানে খুব সীমিত বা একদম নেই।
রেজিস্ট্রেশনের সাইট খুলেছে, আপনারা দেখে থাকবেন, একটা রেজিস্ট্রেশনের সাইট খোলা আছে। সেই রেজিস্ট্রেশনের সাইটে কি কি লেখা আছে আপনারা খেয়াল করে দেখেছেন? অনেকে হয়তো মজার ছলেও রেজিস্ট্রেশন করছেন, বাট যাদের যে সমস্ত নেতাদের পায়ের নিচের মাটি নেই, বেসলেস হয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা যুক্ত হচ্ছেন। এর ব্যাড ইফেক্টটার সম্পর্কে তারা কিন্তু ধারণা করতে পারছে না। ম্যাক্সিমাম যে ডাটা তারা প্রোভাইড করছেন ওখানে, ডাটাগুলো কিন্তু বাইরের কান্ট্রিতে চলে যাচ্ছে। কিছু কিছু इंडियन पप्पू लल्लू भाईपो भतीजा आधा मेंटल जो अपने आप को बहुत फन्ने खा समझता था, ऐसा लोग कुछ इन्वॉल्व। और रजिस्ट्रेशन का टाइम पे 3-4 जो शब्द लिखा हुआ है, कौन लोग रजिस्ट्रेशन कर सकते हैं? सेकुलर, एक्चुअली এটা কি ভণ্ড সেকুলার যারা। নেক্সট হচ্ছে সোশ্যালিস্ট, 3 নম্বর পয়েন্ট ডেমোক্রেটিক, 4 নম্বর লেজি। এটা আপনারা শুনে সবাই হাসবেন যে লেজি মানুষ এই পার্টিতে জয়েন করবে। লেজি মানুষ কোন জায়গায় সাকসেস হয়েছে বন্ধুরা? আর লাস্ট পয়েন্ট হচ্ছে আনএমপ্লয়েড। তো এটা একটা মিম বলতে পারেন, কারণ এখনো পর্যন্ত এটি মূলত ডিজিটাল প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ টিল টুডে। কোনো বড় সাংগঠনিক কাঠামো, কোনো বুথ লেভেল নেটওয়ার্ক, কোনো বাস্তব রাজনৈতিক সংগঠন, এইসবের কোনো স্পষ্ট প্রমাণ এখনো পর্যন্ত নেই বা আসছে দিনে হবে বলে মনে হয় না। কিন্তু ইতিহাস বলে, কেন এটা এত সেন্সিটিভ, ইতিহাস বলে অনেক বড় আন্দোলনের শুরু সোশ্যাল মিডিয়া থেকেই হয়েছে। একটু পিছনের দিকে যদি আমরা খেয়াল করি, আগের এপিসোডে আমি ডিপ স্টেট সিআইয়ের কথা বলেছিলাম। জেনজিকে খেপিয়ে দিয়ে নেপালের মতো জায়গাতে পাশা বদল, বাংলাদেশে যেটা খুব চেষ্টা করেছিল, কিন্তু লাস্টলি ইন্ডিয়া সেটা করতে দেয়নি, কিন্তু ওদের প্রচুর চেষ্টা করা হয়েছিল ডিপ স্টেট ইনভলভমেন্ট হয়ে। তো সেই জিনিস কিন্তু ইন্ডিয়ার মধ্যেও ঢুকে রয়েছে। আজকে আর আজকের দিনে ন্যারেটিভ কন্ট্রোল মানেই পাওয়ার কন্ট্রোল। যে যুবকদের হাতে মোবাইল আছে তারাই ভবিষ্যতের ভোটার, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। হঠাৎ জেনজি প্রসঙ্গ এলো কেন? এই ককরোচ জনতা পার্টি জেনজির মধ্যে ঢুকলো কেন, বা হঠাৎ এই জেনজি প্রসঙ্গটাই এলো কেন? কারণ জেনজি ভারতের সবচেয়ে বড় ডেমোগ্রাফিক শক্তি হয়ে উঠেছে। কিন্তু সমস্যা হলো এই প্রজন্মের একটা বড় অংশ চাকরির অনিশ্চয়তায় ভুগছে, রাজনৈতিক দলগুলোর উপর বিশ্বাস হারাচ্ছে, মিম কালচারের রাজনৈতিক মত গঠন করছে, মিম কালচার দিয়ে শর্ট ভিডিও অ্যালগরিদমের মাধ্যমে ইমোশনালি ইনফ্লুয়েন্সড হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, অনেকেই বাস্তব রাজনৈতিক শিক্ষা ছাড়াই অনলাইন রেডিক্যালাইজেশনের শিকার হচ্ছে। এই জিনিসগুলো বুঝতে হবে, এখানেই বিপদ। সবচেয়ে সমস্যা হচ্ছে এই জায়গাটাতে। কারণ যখন ফ্রাস্ট্রেশন প্লাস আনএমপ্লয়মেন্ট প্লাস সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম একসাথে কাজ করে, তখন খুব সহজেই ক্যাওস তৈরি করা যায়, একটা ক্যাওস তৈরি হয়ে যায়। নেক্সট স্টেপ, ডিপ স্টেট ও সিআইএ প্রসঙ্গ কেন উঠছে? এটা কিন্তু প্রত্যেকটা অভিজ্ঞ ব্যক্তি যারা যারা আমার এপিসোডগুলো শুরু থেকে মন দিয়ে দেখছেন, তারা কিন্তু বুঝতে পারবেন ডিপ স্টেট ও সিআইএর প্রসঙ্গ কেন উঠে আসছে এই ককরোচ জনতা পার্টির শব্দ থেকে। ডিপ স্টেট শব্দটা সাধারণত ব্যবহৃত হয় এমন এক অদৃশ্য ক্ষমতা কাঠামোকে বোঝাতে, যেখানে প্রশাসন, মিডিয়া, কর্পোরেট, বিদেশি প্রভাব, এনজিও, ইন্টেলিজেন্স নেটওয়ার্ক সব মিলিয়ে ন্যারেটিভ ইনফ্লুয়েন্স করা হয়। যেটা বর্তমান রাজনৈতিক দল যেটা দেশকে শাসন করছে বা আমাদের রাজ্যকে, যারা পশ্চিমবঙ্গের মানুষ তারা বুঝতে পারবেন, সেখানে একটা ক্যাওস তৈরি করা। পার্টি যেন তাদেরকে ঠিকমতো পরিচালনা করতে পারছে না, শাসন ব্যবস্থা ঠিক নেই,
দাঙ্গা লাগানো, এই ধরনের একটা ক্যাওস তৈরি করা। তবে কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়া বিভিন্ন দেশে সোশ্যাল মিডিয়া বেসড রিজাইম ইনফ্লুয়েন্সের অভিযোগ কিন্তু উঠে আসছে এর মধ্যে বিভিন্ন দেশ থেকে। তবে কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়া সরাসরি সিআইএ বা বিদেশি সংস্থাকেও দোষ দেওয়া দায়িত্ব জ্ঞানহীন বলে মনে হবে। কিন্তু এটাও সত্যি, ডিজিটাল প্ল্যাটফর্ম আজ জিওপলিটিক্যাল উইপন হয়ে দাঁড়িয়েছে। আজকের দিনে যে ডিজিটাল পাওয়ার, ডিজিটাল প্ল্যাটফর্ম, সেটা কিন্তু জিওপলিটিক্যাল উইপন হয়ে গেছে। ন্যারেটিভ ওয়েলফেয়ারের এখন বাস্তব, ন্যারেটিভ ওয়েলফেয়ার এখন বাস্তব। ফেক ট্রেন্ড, বোট আর্মি, সাইকোলজিক্যাল ইনফ্লুয়েন্স, অ্যালগরিদম ম্যানিপুলেশন, এইসব এখন আন্তর্জাতিক রাজনীতির পার্ট বা অংশ। তাই ভারতের প্রশাসনের কাজ হলো, এবার আসছে আমাদের ভারত বা আলটিমেটলি পশ্চিমবঙ্গের প্রশাসন, তাদের দায়িত্ব কর্তব্য বা তাদের কি কাজ? তাদের কাজ হলো যুবকদের মত প্রকাশের স্বাধীনতা বজায় রেখে, তাদের মুখ বন্ধ করলে হবে না, যুবকদের মত প্রকাশের স্বাধীনতা বজায় রেখে বিদেশি ইনফ্লুয়েন্স অপারেশন, সাইবার ম্যানিপুলেশন এবং অর্গানাইজড ডিজিটাল প্রোপাগান্ডার উপরে নজর রাখতে হবে। ভারতের যুব সমাজকে ভুল পথ থেকে সঠিক পথে কিভাবে আনা সম্ভব, এখন মেন কথা এখানে চলে আসছে যে এই যুব সমাজ, জেনজি প্রজন্ম যেটা, তাদেরকে ভুল পথ থেকে কিভাবে সঠিক পথে ডাইরেকশনটা ঘুরিয়ে নেওয়া যায়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আজকের এই পর্বে। জেনজিদের জন্য যে কথাটা আমি বলতে চাইছি, তারা হঠাৎ কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো মিম, কোনো টপিকের ওপর একদম ভায়োলেন্ট হবেন না, কারণ আপনাদের মাথার মধ্যে ইন্ডিয়ার জেনজি প্রযুক্তি বা জেনজি যারা রয়েছেন তাদের মধ্যে সেইটুকু বুদ্ধি আছে, ককরোচকে ফট করে আপনার মেন্টালে ঢুকিয়ে নেবেন না, বুঝবেন জিনিসগুলো। বারবার বলছি, এই যে ফ্যান ফলোয়ার্স দেখানো হচ্ছে, ম্যাক্সিমামটা কিন্তু ইন্ডিয়ার বাইরে, ইন্ডিয়ার মধ্যে নয়, যেটা সোশ্যাল মিডিয়ায় শো করা হচ্ছে। শুধু রিপ্রেশন দিয়ে কোনো প্রজন্মকে নিয়ন্ত্রণ করা যায় না। যুব সমাজকে সঠিক পথে আনতে দরকার কি কি সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। কর্মসংস্থান, চাকরি ছাড়া স্টেবিলিটি আসে না। স্কিল ডেভেলপমেন্ট, প্রত্যেকে স্কিলকে ডেভেলপ করার জন্য এআই যুগে নতুন স্কিল শেখানো জরুরি। রাজনৈতিক শিক্ষা, ইমোশন নয়, কনস্টিটিউশন ও পলিসি বেসড আন্ডারস্ট্যান্ডিং দরকার। ডিজিটাল লিটারেসি, এই জিনিসগুলো বুঝতে হবে। ডিজিটাল লিটারেসি কি প্রোপাগান্ডা, কি ফেক ন্যারেটিভ, কি অ্যালগরিদমিক ম্যানিপুলেশন, এইগুলো স্কুল স্তর থেকেই শেখানো উচিত। বেসিক লেভেল থেকে এই জিনিসগুলো তাদের মনের মধ্যে ঢোকাতে হবে। ন্যাশনাল আইডেন্টিটি, ধর্ম, ভাষা, কাস্ট এর ঊর্ধ্বে ইন্ডিয়ান সিভিলাইজেশন আইডেন্টিটি তৈরি করতে হবে। স্ট্রং বাট ফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রং হতে হবে আর ফেয়ারও হতে হবে। আইন থাকবে, কিন্তু ডিসেন্টকে এনিমি ভাবলে চলবে না। বাংলা তথা ভারতের প্রশাসনের কি কর্তব্য? প্রশাসনের কাজ হওয়া উচিত সাইবার মনিটরিং শক্তিশালী করা। সোশ্যাল মিডিয়াটাকে কন্ট্রোল করতে গেলে সাইবার মনিটরিংটাকে শক্তিশালী করতে হবে। বিদেশি ফান্ডিংয়ের উপর নজর রাখা। বিদেশি ফান্ডিং, প্রচুর ফান্ডিং হচ্ছে। এই যে সোশ্যাল মিডিয়া আনকন্ট্রোল হয়ে যাচ্ছে, এই যে ফ্যান ফলোয়ার্স আপনারা দেখছেন, এটা কিন্তু এত ইজি নয় বন্ধুরা। ফেক নিউজ নেটওয়ার্ক ভাঙতে হবে। ইউথ এনগেজমেন্ট প্রোগ্রাম বাড়াতে হবে। ইউনিভার্সিটি যে কনস্ট্রাকটিভ পলিটিক্যাল ডিসক্লোজার তৈরি করতে হবে। সোশ্যাল মিডিয়া ম্যানিপুলেশন ট্র্যাকিং করতে হবে। একই সাথে ডেমোক্রেটিক ফ্রিডম রক্ষা করতে হবে। বন্ধুরা, অনেকগুলো পয়েন্ট আমি বললাম, যেগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু ইন্ডিয়া তথা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে খুব
খেয়াল রাখা দরকার। কারণ যুবকদের শত্রু বানালে দেশ দুর্বল হবে, কিন্তু যুবকদের ব্যবহার করে ক্যাওয়াস তৈরি করলেও দেশ দুর্বল হবে। ব্যালেন্সটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এই ককরোচ জনতা পার্টি যারা ক্রিয়েট করছে তারা কি সত্যিই দেশের বন্ধু না দেশের শত্রু? বুঝতে হবে, জেনজি কেউ বুঝতে হবে। এবার যদি কনক্লুশনের দিকে আমরা আসি, ককরোচ জনতা পার্টি হয়তো কয়েক মাস পর হারিয়ে যাবে, কিন্তু এটি ভারতের যুব সমাজের এক বড় মানসিক সংকট সামনে এনে দিয়েছে বন্ধুরা। একটা প্রজন্ম রাগান্বিত, একটা প্রজন্ম হতাশ, আর সেই হতাশাকে ব্যবহার করবে দেশপ্রেমিক শক্তি নাকি ন্যারেটিভ ম্যানিপুলেশন। এই সুযোগ কিন্তু খুঁজে বেড়ায় অনেকে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, এবং যারা লাস্ট পর্যন্ত এই এপিসোডটি দেখলেন, ভালো লাগলে অবশ্যই এটা ম্যাক্স টু ম্যাক্স শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম অনেক বিশ্লেষণধর্মী টপিক নিয়ে আপনার সঙ্গে খুব সত্বর আবার আমি আসব। আমি সুব্রত সরকার, আমার চ্যানেল সোনার বাংলা ভিশন। ধন্যবাদ, জয় হিন্দ।